বিয়ের আগের রাত্রে বিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে কনে। ঘটনাটা উপস্থিত আত্মীয়দের কানে পৌঁছতেই হুলস্থুল লেগে গেল। সবাই এক প্রকার ছুটে এলো সবটা জানার জন্য। না জানায় কোনো ভুল নেই। পালানোর আগে বাবা মার উদ্দেশ্যে একটা চিরকুট লেখে গিয়েছে রাইসা। সে চিরকুট হাতে হতাশ হয়ে বিছানায় বসে আছেন ইমরান হোসেন, অর্থাৎ রাইসার বাবা। বড় মেয়ের এই কাণ্ড মেনে নিতে পারছেন না তিনি। রাইসার মা নাজনীন বেগম দিশেহারা সবটা সামলাতে গিয়ে। এত হৈচৈয়ের মধ্যেও ঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে রাইসার ছোট বোন মাইশা। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না। আজও বোনের হলুদে কত আনন্দ করলো তারা, আর সেই বোন হুট করে এভাবে তাদের ছেড়ে চলে গেল। একবারও ভাবল না বাবা মায়ের সম্মানের কথা। রাইসার ফুপু আফরোজা বেগম বললেন, তোমার মেয়ে কি করলো ভাইয়া? পুরো বংশের মুখে চুনকালি মেখে চলে গেল। কোন ছেলের হাত ধরে পালিয়েছে? বোনের কথা শুনে ইমরান সাহেব পূর্ণবার চোখ বোলালেন চিরকুটটাতে। সেখানে গোটা গোটা অক্ষরে স্পষ্ট করে লেখা, বাবা মা, এই বিয়েটা করা আমার পক্ষে সম্ভব না। আমি অন্য একজনকে ভালোবাসি, কিন্তু সাহস করে তোমাদেরকে বলতে পারিনি। এখন ভেবে দেখলাম ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, অন্য কারো সংসারও করতে পারবো না, তাই পালিয়ে যাচ্ছি তার সাথে। আমাকে আর খুঁজো না, পারলে মাফ করে দিও। ইতি, তোমাদের অযোগ্য মেয়ে। চিরকুটটা পড়ামাত্র রাগে দপ করে জ্বলে উঠল ইমরান সাহেবের মস্তিষ্ক। তার প্রভাব পড়ল অবলা কাগজটার ওপর। ছিঁড়ে টুকরো টুকরো করে ছুঁড়ে ফেলল সেগুলো। রাগান্বিত স্বরে বললেন, যেই মেয়ে আমাদের মান সম্মানের কথা চিন্তা না করে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায়, তাকে আমি মেয়ে হিসেবে মানি না। আজ থেকে আমার একটাই মেয়ে, রাইসা নামে কাউকে আমি চিনি না। ওর ব্যাপারে আর কোনো কথা যেন না হয় এই ঘরে। উচ্চ শব্দের ধমকে দমলেও পুরোপুরি চুপ হলো না সবাই। আত্মীয়রা মুখরোচক উপাদান পেয়ে গেল আড্ডার। ইমরান সাহেব নিজের রুমে চলে যেতেই ফিসফিসানি বেড়ে গেল। সবার মুখে এক কথা, রাইসার মতো মেয়েও শেষে এক ছেলের হাত ধরে পালিয়ে গেল। ওর কি চুনকালি তো পড়ল বাবা মায়ের মুখে। কাল বরযাত্রীর সামনে কি জবাব দেবে ওরা? পুরো এলাকার সামনে অপমানিত হতে হবে। ইমরান সাহেবের দুটোই মেয়ে, রাইসা জামান আর মাইশা তাবাসসুম। দুই মেয়েকেই প্রাণের চেয়ে বেশি আদর করেন তিনি। তবে মেয়েদের ভালোর জন্য মাঝে মধ্যে শাসনও করতে হয়েছে তাকে। সেই বড় মেয়ের বিয়ে উপলক্ষে অনেক আত্মীয়দেরই দাওয়াত করেছিলেন তিনি। অনেকে আজকে তাদের বাড়িতেই আছে, আবার অনেকে কাল বিয়ের অনুষ্ঠানে আসবে। এখন মনে হচ্ছে মেহমান বাড়িতে রেখে বিরাট ভুল করেছেন তিনি। যাদেরকে এত সমাদরে বাড়িতে রেখেছেন, তারাই রাইসার পালানোর খবর আর রং মশলা দিয়ে প্রচার করবে। তোফায়েল তালুকদার ও নাজিয়া তালুকদারের একমাত্র ছেলে নির্জন তালুকদারের সাথে বিয়ে ঠিক হয়েছিল রাইসার। সবকিছু ঠিকঠাক চলছিল। রাইসাও বাবার ভয়ে কোনো প্রতিবাদ করেনি, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল ভালোবাসা বিসর্জন দিতে। বিয়ের ঠিক আগের দিন হলুদের অনুষ্ঠান শেষ হয়েছিল রাত্রি 2টায়। আর তখনই সকলের চোখ ফাঁকি দিয়ে নিজের প্রেমিক সাইমনের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। নাজনীন মেয়ের রুমে ঢুকে দেখেন রুম পুরো খালি, শুধু টেবিলের ওপর একটা চিরকুট রাখা। মন আগাম দিয়েছিল তৎক্ষণাৎ। ভদ্রমহিলা দ্রুত এগিয়ে গিয়ে চিরকুটটা পড়লেন। যা ভেবেছিলেন তাই, মেয়ে তার পালিয়েছে। আর এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ল সব আত্মীয়দের কাছে। এই মুহূর্তে বাহিরের কানাঘুষ অগ্রাহ্য করে নিজেদের রুমে বসে আছে ইমরান ও নাজনীন, সাথে মাইশা উপস্থিত। অপেক্ষায় আছে সিদ্ধান্ত শোনার। নাজনীন বেগম প্রশ্ন করলেন, কি করবে এবার? ভাবলে কিছু? ইমরান সাহেব গলা খাকারি দিয়ে বললেন, কি আর করব, তোফায়েলকে ফোন করে জানাতে হবে সব। ভদ্রমহিলা আতঙ্কিত হয়ে বললেন, কি বলছো? ছেলেপক্ষকে বলবো মেয়ে পালিয়ে গেছে, এই বিয়ে হবে না? মান সম্মান কিছু থাকবে আমাদের? ইমরান তিক্ত স্বরে উত্তর দিলেন, মান সম্মান এমনিতেও রাখেনি রাইসা। পালিয়ে গিয়েই আমাদের সব মান সম্মান ধুলোতে মিশিয়েছে ও। এখন ছেলেপক্ষকে তো জানাতে হবেই। ডুকরে কেঁদে উঠলেন নাজনীন। বাচ্চাদের মতো নাক টানতে টানতে বললেন, আমি কখনো ভাবিনি রাইসা এভাবে আমাদের মান সম্মান ডুবাবে। ওর পছন্দ ছিল, সেটা তো বিয়ের আগেই বলে দিত। বিয়ের আগেই রাত্রেই কেন? এখন দাওয়াত দেওয়া মানুষদেরই বা কি জবাব দেব আমরা?
ইমরান দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখি কি করা যায়, মাথা ঠান্ডা রাখো। যেই মেয়ে আমাদের কথা না ভেবে পালিয়েছে তার কথা ভেবে চোখের পানি ফেলাটাও পাপ। তাই আজকে থেকে এই বাড়িতে রাইসার নামও উচ্চারণ হবে না। এখন ছেলে পক্ষকে জানানো উচিত। তোফায়েল আমার বন্ধু, আশা করি ও আমাদের ব্যাপারটা বুঝবে। ইমরান সাহেব নিজের কথাতে অটল। মেয়েদের আদর যত্নের বেলায় তিনি যেমন কোমল ও আদর্শ বাবা, ঠিক সেভাবেই সময়ে সময়ে কঠোর হয়ে যান। রাইসার বেলাতেও তাই। নির্জনদের বাড়িতে হলুদের অনুষ্ঠান এখনও চলমান। মেহমান হিসাব করলে এই বাড়ির লোকজনই বেশি। তারা বরকে হলুদ লাগাচ্ছে, নাচে গানে ব্যস্ত সবাই। এত হৈহুল্যের মধ্যে একদম নির্বিকার ভঙ্গিতে স্টেজের মাঝে বসে আছে নির্জন তালুকদার। পরনে সফদ রঙা পাঞ্জাবি, চুলগুলো এলোমেলো হয়ে আছে, চাপদারি ভর্তি, গায়ে হলুদ লাগানো। বিয়ে নিয়ে তার মধ্যে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না, যেন বিয়ে করতে হয় বলেই করা, এছাড়া কোনো ব্যাপার নেই। তোফায়েল ও নাজিয়া ছুটোছুটি করছে এদিক ওদিক। ছেলের বিয়ের আয়োজনের কমতি নেই। একমাত্র ছেলে বলে কথা, তার বিয়ে উপলক্ষে ভীষণ খুশি বাবা মা। নিজেদের রুমে রেস্ট নেওয়ার জন্য ঢুকেছে তোফায়েল। পেছন পেছন নাজিয়া এসেছে এক গ্লাস শরবত হাতে। সারাদিনের ক্লান্তিতে নুয়ে থাকা শরীরটা নিয়ে বিছানায় বসতেই কল আসলো ইমরানের। তোফায়েল খুশি মনে রিসিভ করলো সেটা। সম্ভাষণ জানালো, কি খবর বেয়াই সাহেব, 9টা বাজেই তো এলাম তোদের বাসা থেকে, এখন আবার কি মনে করে? ইমরান চিন্তিত ভঙ্গিমায় বলল, কেলেঙ্কারি ঘটে গেছে দোস্ত, কি থেকে কি হলো কিছুই বুঝতে পারছি না। এবার ফাজলামো ছেড়ে সিরিয়াস হলেন তোফায়েল। জিজ্ঞেস করলেন, কি হয়েছে ইমরান? কোনো কিছু নিয়ে চিন্তায় আছিস মনে হয়, সব কিছু ঠিকঠাক আছে তো ওখানে? ইমরান সাহেব প্রলম্বিত শ্বাস নিয়ে জিভে ঠোঁট ভিজিয়ে বললেন, কিছু ঠিক নেই তোফায়েল, রাইসা কিছুক্ষণ আগে পালিয়ে গেছে। হতবিহ্বল হয়ে পড়লেন তোফায়েল। কিছুক্ষণের জন্য মনে হলো নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না। নিশ্চিত হতে পূর্ণবার শুধালেন, কি বলছিস কি তুই? এত রাতে মজা করছিস নাকি আমার সাথে? রাইসা কই পালাবে? 4-5 ঘন্টা আগে আমরা ওকে আগেই হলুদ লাগিয়ে ফেললাম আমরা, আর বলছিস এখন পালিয়ে গেছে? এগুলো কোনো মজা করার টপিক নেই ইমরান। ইমরান প্রতিবাদ করলেন, আমি মজা করছি না ভাই, নিজের মেয়ের পালিয়ে যাওয়া নিয়ে মজা করব? এত বোধবুদ্ধিহীন বাপ আমি মনে হয় আমাকে? এবার আর কথার পিঠে কথা খুঁজে পেলেন না তোফায়েল। চূড়ান্ত বিস্ময় নিয়ে বললেন, তার মানে রাইসা সত্যি সত্যি পালিয়ে গেছে? এবার ওদের বিয়েটা, এত আয়োজন, এত মেহমান, এদের কি বুঝ দেব আমি? আকস্মিক ঘটনাটা শোনা মাত্রই রুহু কেঁপে উঠল নাজিয়ার। আরেকটু হলে গ্লাসটা পড়ে যেত হাত থেকে। কোনো মতে নিজেকে সামলে গ্লাসটা টেবিলের উপর রেখে এসে বসলেন তোফায়েলের পাশে। মনোযোগ দিলেন কথায়। তোফায়েলের কথার জবাবে ইমরান বললেন, বুঝতে পারছি না কিভাবে কি করব। মেয়ে তো আমার মান সম্মান ডুবিয়েই গিয়েছে, কাল না হয় আরেকটু অপমানিত হব। মেয়ে ভুল করেছে, আমাদের তো মাসুল দিতেই হবে। এই বিয়েটার হচ্ছে না তোফায়েল, সম্বন্ধ এখানেই শেষ। আচমকা কেঁপে উঠলেন তোফায়েল, বললেন, সম্বন্ধ শেষ বললেই হলো নাকি? আমাদের কত আত্মীয়দের দাওয়াত দেয়া, সে খেয়াল আছে তোর? একমাত্র ছেলের বিয়ে উপলক্ষে কার্ড ছেপে দাওয়াত দিয়েছি, আর ওরা এসে ফিরে যাবে কারণ কনে পালিয়ে গেছে। আমার কি মান সম্মান নেই? এত লোক দাওয়াত করে ছেলের বিয়ে দেব না? অসম্ভব, বিয়ে তো কালকেই হবে। ইমরান বললেন, মাথা ঠান্ডা কর ভাই, মেয়ে পালিয়ে গিয়েছে, এখন কিভাবে বিয়ে হবে? রাগের মাথায় বললে তো হবে না। তোফায়েল শান্ত করার চেষ্টা করলেন নিজেকে। তাদের বন্ধুত্ব অনেক দিনের, তাই পাত্রীপক্ষ ভেবে অপমান করা সাজে না। তাই ঠান্ডা মাথায় ভাবলেন কিছুক্ষণ, এরপর সিদ্ধান্ত জানালেন, দেখ ইমরান, এত লোক দাওয়াত দিয়ে শুধুমাত্র বিয়ের কনে পালিয়ে যাওয়ার কথা বলে ফিরিয়ে দিতে পারবো না। এতে তোরও অপমান হবে, আমারও অপমান হবে। তাহলে এক কাজ করি না হয়, তোর ছোট মেয়েটাকে আমার বাড়ির বউ করে আনবো, দিবি? চমকে গেলেন ইমরান। মেয়ে পালানোর শোকে এতক্ষণ এই ভাবনাটা তার মাথাতেই আসেনি। এখন ভেবে দেখলেন তোফায়েলের প্রস্তাব ঠিকই আছে, কিন্তু মাইশারও তো সম্মতির ব্যাপার আছে। বেশ কিছুক্ষণ ইমরানকে চুপ থাকতে দেখে তোফায়েল বললেন, কি হলো, চুপ করে গেলি যে? তুই কি রাজি না? দেখ কাল এতজনের সামনে কি জবাব দিব আমরা। এত বড় আয়োজনের পর মেয়ে পালিয়ে গিয়েছে, জনসম্মুখে এটা বলা সম্ভব না ইমরান। এজন্যই আমি মাইশাকে পুত্রবধূ করতে চাইছি।
আমার কোনো আপত্তি নেই, তোর কি আপত্তি আছে? ইমরান বললেন, না আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার মেয়ের মতামতের তো ব্যাপার আছে, আমি মাইশার সাথে কথা বলে দেখি। কথোপকথনের মাঝে নিজের নাম শুনেই বিভ্রান্ত দৃষ্টিতে চাইল মাইশা। ইমরান সাহেব কল কেটে এসে বসলেন মেয়ের পাশে। খুব নরম সুরে বললেন, মাইশা, মা, তোকে একটা কথা বললে তুই কি বাবার কথা রাখবি? ঘাবড়ে গেল মাইশা। এমনিতেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে তার মধ্যে এক প্রকার আতঙ্ক কাজ করছে। এখন আবার বাবার এমন আচরণ। সে ভয়ে ভয়ে তাকালো মায়ের দিকে, পরপর আবার বাবার দিকে তাকে বলল, চেষ্টা করব, বলো। ইমরান সাহেব ইতস্তত করলেন এমন প্রস্তাব রাখতে, তবুও সব দিক বিবেচনা করে এছাড়া আর কোনো পথ অবশিষ্ট পেলেন না, বলে ফেললেন, রাইসা তো আমাদের মান সম্মান শেষ করে গেল, এবার এটাকে বাঁচানোর দায়িত্ব তোর হাতে। নির্জনকে বিয়ে করবি তুই? রীতিমতো আঁতকে উঠল মাইশা। শেষ পর্যন্ত এই নাক উঁচু হনুমানকে বিয়ে করে সংসার করতে হবে ভাবতেই গায়ে কাটা দিল তার। বলল, মানে? ওনাকে বিয়ে করতে হবে, কিন্তু বাবা, তোর কোনো আপত্তি আছে? কিংবা কাউকে পছন্দ করিস? এরকম হলে সোজাসুজি আমাদের বলে দিতে পারিস। অন্তত পক্ষে রাইসার কর্মকাণ্ড থেকে এটা ভালো, তাই না? মাইশা ঘন ঘন মাথা নেড়ে বলল, না বাবা, আমার কোনো পছন্দ নেই, তোমাদের পছন্দে আমার পছন্দ। ইমরান সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, বুঝতে পেরেছি তুই একটু শকে আছিস মা, সমস্যা নেই, ঠান্ডা মাথায় ভেবে চিনতে বল আমাকে। যদিও আমাদের মান সম্মান বাঁচানোটা পুরোপুরি তোর হাতে, তাও আমি তোর ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেব না। তুই চাইলে তবে এই বিয়ে হবে, বলে রুম থেকে বের হলেন ইমরান। পেছনে রেখে গেলেন ভাবনা সমুদ্রে ডুবু ডুবু মেয়েটাকে। অনেকক্ষণ ভাবল মাইশা। ঘুরে ফিরে নিজের বাবা মায়ের সম্মানকেই বৃহৎ মনে হলো তার কাছে। মন বলল হ্যাঁ করে দিতে, আবার মস্তিষ্ক মনে করলো নির্জনের কথা। মাইশার কাছে নির্জন একজন প্যাঁচামুখ লোক। ইমরান ও তোফাইলের বন্ধুত্বের সুবাদে বেশ অনেকবার এই বাড়িতে দেখেছে নির্জনকে। নির্জন হলো ইমরান সাহেবের বেশ পছন্দের ও আদরের। ছেলেটা নম্রভদ্র আচার আচরণ দিয়েই যেন বশ করেছে ইমরানকে। মেয়ের চিত্র আবার বাবার থেকে ভিন্ন। ঘরের মধ্যে চুপচাপ বসে থাকা পান্ডা জাতীয় লোক একদমই পছন্দ করে না মাইশা। নির্জন তাদের মধ্যে একজন। অফিসের ব্যস্ত মানুষ, বাসায় আসলে একদম চুপচাপ, দেখতে ভালোই ফর্সা হয়। মাইশা ওর নাম রেখেছে সাদা পান্ডা। নির্জনের নাম পান্ডা রাখলেও দিন শেষে বাসটা খেতে হচ্ছে মাইশাকেই। ভাবার জন্য 1 ঘন্টা সময় লাগলো মাইশার। তাদের খুব কাছের আত্মীয় স্বজনরাই বাড়িতে উপস্থিত ছিল রাইসার পালিয়ে যাওয়ার সময়। এছাড়া কাল আরও অনেক মেহমান জড়ো হবে বিয়েতে। এখন বিয়েটা না হলে দুই পরিবারের জন্যই সম্মানহানিকর হবে। অগত্যা সব দিক বিবেচনা করে বিয়েতে রাজি হতেই হলো মাইশাকে। ইমরানকে এই সিদ্ধান্ত জানানো মাত্র ভীষণ খুশি হলেন তিনি। সঙ্গে সঙ্গে তোফাইলকে ফোন করে জানালেন তিনি। দুই পক্ষের সিদ্ধান্ত নেওয়ার পর ফোন কেটে দিলেন। খুশি মনে স্ত্রীকে বললেন, বড় মেয়ে বাবা মার সম্মান ধুলে মিশিয়ে পালিয়ে গেল, আর ছোট মেয়ে সেই সম্মান বাঁচাতে তৎপর হলো। একে দুর্ভাগ্য বলবো নাকি সৌভাগ্য? রাইসা হলুদের শাড়িখানা বদলেই সবার চোখ ফাঁকি দিয়ে বেরিয়েছে। মেসেজের মাধ্যমে জেনে নিয়েছে সাইমনের লোকেশন। বাড়ি থেকে বেরিয়ে মাঝ রাস্তায় পেয়েছে সাইমনের দেখা। এরপর ছুটে গিয়ে গলা জড়িয়ে ধরেছে সাইমনও পাল্টা জড়িয়ে ধরল। উদ্বেগ সমেত জিজ্ঞেস করলো, তোমার বাড়ির কারো চোখে পড়েনি তো? রাইসা উত্তর দিল, না, একদম সেফলি বেরিয়েছি। এতক্ষণে হয়তো জানাজানি হয়ে গেছে, আল্লাহ জানে বাবা মার কি অবস্থা। সাইমন বিরক্ত হলো, বলল, পালিয়ে চলে এসেছো না, এখন এসব কথা না ভাবলেও চলবে। মা বাবার কথা এতই ভাবলে বিয়ে করে নিতে ওই ছেলেকে আমার কাছে আসার কি দরকার ছিল? রাইসা দমে গেল, কণ্ঠে আল্লাহ ঢেলে বলল, আমি ভালোবাসি তোমাকে, ওকে কেন বিয়ে করতে যাব? এই দেখো, তোমাকে ভালোবেসে সব ছেড়ে ছুড়ে চলে এসেছি। নিজের পরিবার, বাবা মা বোন সবাইকে ছেড়ে এসেছি। এবার আমাকে নিয়ে চলো তোমার সাথে। বিয়ে করবে কখন? সাইমন প্রত্যুত্তরে বলল, রাত্রি বাজে 2:30। এই সময় তোমার জন্য আমি বাসা থেকে বেরিয়ে এসেছি, কিন্তু কাজই তো আর তোমার অপেক্ষায় এত রাত অবধি বসে থাকবে না। বিয়ে করার জন্য কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপাতত আমরা আমার এক ফ্রেন্ডদের বাসায় উঠব। রাইসা বিস্মিত হয়ে বলল, ফ্রেন্ডদের বাসায় যাবে, তোমার বাড়িতে নিয়ে যাবে না? সাইমন চসূচক শব্দ করে বলল, তুমি কি পাগল? মা বাবার অনুমতি ছাড়া একটা মেয়ে নিয়ে গিয়ে তাদের সামনে দাঁড়াবো?
মা বাবা কি ভাববে? এই কাজ আমার দ্বারা কখনোই সম্ভব না। রাইসা হতভম্ব গলায় জানতে চাইল, বউ নিয়ে বাবা মার সামনে দাঁড়ানোর সাহস নেই তোমার? তুমি যদি বাসায় আমার কথা নাই জানাতে পারো, তাহলে আমার বাড়িতে প্রস্তাব নিয়ে যেতে কিভাবে? আজ না হয় কাল এভাবেই হয়তো অন্য কারোর সাথে আমার বিয়ে হয়ে যেত। রাইসার অতিরিক্ত কথায় সাইমন বিরক্তির চূড়ায় চলে যাচ্ছে। একে তো মাঝরাতে পালাতে হচ্ছে, তার উপর এত ডায়লগবাজি সহ্য করতে পারছে না, তাই তারা লাগালো, এসব ডায়লগ বাদ দিয়ে আমার সাথে যাবে তুমি। আপাতত ফ্রেন্ডের বাসাতেই উঠবো আমরা, পরবর্তীতে নতুন বাসা নিয়ে সেখানে উঠবো, পোষালে চলো আমার সাথে। রাইসা রাজি হলো তাতেই সাইমনকে অন্ধবিশ্বাস করে তার হাত ধরে পাড়ি জমালো অজানা ভবিষ্যতের পথে, শুধুমাত্র ছোট্ট একটা সংসারের স্বপ্ন নিয়ে। নির্জনদের বাড়িতে হইহল্লা কমে এসেছে। রাত্রি ৩টার দিকে ঘুমে ঢুলছে সবাই, একে একে রুমে ফিরে যাচ্ছে ঘুমানোর উদ্দেশ্যে। আনুষ্ঠানিকতা ফেলে নির্জনও ফিরে এলো নিজের রুমে। পাঞ্জাবিটা খুলতে উদ্যত হয়েছে, এমন সময় নক হলো দরজায়। নির্জন থামলো, গিয়ে দরজা খুলে দেখলো নিজের বাবা মাকে। বলল, তোমরা ভেতরে এসো। তোফায়েল ও নাজিয়া ঢুকলেন ভেতরে, দরজাটা আটকে দিয়ে ছেলেকে টেনে নিয়ে এলেন ঘরের মাঝখানে। তোফায়েল ইতস্তত করে বললেন, বাবা, একটা ঝামেলা হয়ে গেছে, আমার মনে হয় তোকে ব্যাপারটা জানানো উচিত। এ পর্যায়ে আগ্রহ দেখালো নির্জন। জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা, বলো আমায়। তোফায়েল প্রলম্বিত শ্বাস ফেলে বললেন, তুই জানিস তোর বিয়ে ঠিক করেছিলাম রাইসার সাথে, আর তুইও রাজি ছিলি এই বিয়েতে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু দুর্ভাগ্যবশত রাইসা ঘণ্টাখানেক আগে পালিয়ে গেছে। নির্জন স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, বিয়েটা হচ্ছে না তাহলে? তোফায়েল ও নাজিয়া মুখ দেখাদেখি করলেন, অতঃপর ভদ্রমহিলা বললেন, মান সম্মান নিয়ে টানাটানি পড়ে গেছে। এত মেহমান দাওয়াত দিয়ে তো আমরা বিয়ে আর অনুষ্ঠান বাতিল করতে পারি না, তাই ভেবেছি তোর বিয়েটা মাইশার সাথে দিব। নির্জন চমকে গেল, চেহারায় ফুটে উঠেছে সেই বিস্ময়ের ছাপ। নাক মুখ কুঁচকে বলল, মাথা ঠিক আছে তোমাদের? অতটুকু বাচ্চা মেয়েকে বিয়ে করব আমি? ও আমার থেকে কত ছোট, আর বিয়ে করতে হবে ওকে? নাজিয়া বিরক্ত হলেন ছেলের কথা, বললেন, 9 বছর কোনো ব্যাপারই না নির্জন, আমরা কোনো নাবালিকা মেয়ের সাথে তোর বিয়ে দিচ্ছি না। মাইশার 19 বছর চলছে, প্রাপ্তবয়স্ক মেয়ে সে, এমন উদ্ভট বাহানা আমাদের সামনে দিও না। নির্জন বিপরীত বলল, 9 বছর কম মনে হচ্ছে তোমাদের? মানে? তোফায়েল ক্ষুব্ধ হয়ে বললেন, বয়স হিসেব করা বন্ধ করো নির্জন, কালকে এই বিয়েটা না হলে দুই পরিবারের সম্মান মাটিতে লুটুপুটি খাবে। মাইশা যদি মা বাবার সম্মান বাঁচাতে বিয়েতে রাজি হতে পারে, তাহলে তুমি কেন পিছাবে? ছেলেদের চিরায়ত স্বভাববশত চুলে হাত বুলালো নির্জন। খানিকক্ষণ ভেবে বলল, তোমরা তো মনে হয় নিজেদের ডিসিশন জানাতে এসেছো, আমার পারমিশন তো নিতে আসনি, বিয়ে তো করতে হবে। তোফায়েল গুরু গম্ভীর ভাব নিয়ে বলল, হ্যাঁ, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়েছি, আর আমরা চাই তুমি আমাদের সিদ্ধান্তের সাথে সহমত প্রকাশ করো, তারপরেই কাল বিয়েটা হবে। নির্জন তপ্ত শ্বাস ফেলে বলল, অ্যারেঞ্জ ম্যারেজ যার সাথে অ্যারেঞ্জ করা হবে তার সাথেই সই। রাইসা হোক বা মাইশা, বিয়েটা তো তোমাদের পছন্দে হচ্ছিল, আমি আর আপত্তি করব না কেন? এবার নিশ্চিন্ত হলেন স্বামী স্ত্রী। নাজিয়া খুশি হয়ে ছেলেকে বললেন, মাইশা খুব লক্ষ্মী মেয়ে বাবা, দেখবি কিছুদিনেই তোরা সব মানিয়ে নিতে পারবি। এরকম সান্ত্বনা সূচক আরও কয়েকটা বাক্য বলে বিদায় নিলেন তারা। নির্জন হতাশ হয়ে বসে পড়ল, বিছানায় বিড়বিড়িয়ে বলল, একটা প্রেম করলে অন্তত মেয়েটা নিজের পছন্দের হতো। মা বাবার পছন্দে বিয়ে করতে গিয়ে ঝামেলা। প্রথমে রাইসার ব্যাপারটা যাও ঠিকঠাক ছিল, কিন্তু মাইশা এইচএসসি পাশ করতে না করতে বিয়ের শখ লেগে গেছে তার। গতকাল হলুদ হলো বড় বোনের, আর আজ বউ সেজেছে ছোট বোন। মাইশাকে দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে কেঁদে ফেলবে। নার্ভাস নেসে আয়নার দিকেও তাকাচ্ছে না। মেকআপ আর্টিস্ট নিজের মতো করে সাজিয়ে যাচ্ছে মাইশাকে। সাজগোজ নিয়ে কোনো মাথা ব্যথা নেই মাইশার। বিয়ের জন্য গাঢ় খয়েরি রঙের লেহেঙ্গাটা পছন্দ করেছিল রাইসা, আজ সেই লেহেঙ্গা পরে বউ সেজেছে মাইশা। মেয়েটা কালো বোনের বিয়ে উপলক্ষে লাফালাফি করেছে, আর আজই নিজে বউ সেজে চুপচাপ বসে আছে। বাড়িময় আবারও সে বিয়ের আমেজ। রাইসার কথা ভাবা বাদ দিয়ে সকলে ব্যস্ত হলো কাজে। দুপুর 12টা নাগাদ বরযাত্রী এসে হাজির হলো বাড়ির দোরগড়ায়। অমনি হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে গেল মাইশার।
গতকাল পরিকল্পনা করেছিল বরপক্ষের সামনে সে গেট ধরবে, বরের থেকে ভালো একটা অ্যামাউন্টের সালামি নেবে, কিন্তু আজ লোকটা তারই বর হতে যাচ্ছে। তার বোনের একটা ভুলের জন্য মাসুল দিতে হচ্ছে তাকে। আয়োজন হিসেবে বরযাত্রীতে লোকও এসেছে। ইমরান সাহেব ও নাজনীন ভীষণ ব্যস্ত তাদের আপ্যায়নে। দেখে কে বলবে, মাত্র গতকালই তাদের মেয়ে পালিয়েছে, তারা হাসি মুখে সমাদর করছেন অতিথিদের। মাইশা নিজের রুমে বসেছিল, খাওয়া দাওয়ার পাট চুকাতেই ওকে স্টেজে আনা হলো। ওদের ডুপ্লেক্স বাড়ির ছাদে বড় করে স্টেজ সাজানো হয়েছে। মাঝখানে পর্দা দেওয়া, তার এক পাশে বর, অন্য পাশে কনে। নির্জন আগে থেকে উপস্থিত সেখানে। তার মধ্যে বিয়ে নিয়ে বিশেষ প্রতিক্রিয়া নেই। কাজী কবুল বলতে বললে বলবে, সাইন করতে বললে করবে, ব্যাস কাজ শেষ। মাইশার কাজিনরা ওকে বড়সড় ঘোমটা দিয়ে নিয়ে এসেছে স্টেজে। সেখানে বসতেই মাইশার অবস্থা আরও খারাপ হলো। রীতিমতো হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল তার। দুশ্চিন্তায় গলা শুকিয়ে কাটকাট, দু হাতের তালু ঘষতে ঘষতে ঢোক গিলছে বারবার। এর মধ্যে ঘোমটাও পর্দার আড়াল থেকে নির্জনের দিকে এক পলক তাকালো মাইশা। সাদা পান্ডা এখনও পান্ডাদের মতোই বসে আছে, কোনো হেলদোল নেই। মনে হচ্ছে না হবু বউকে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছে সে। কান্না পেল মাইশার, তবু ঠোঁট কামড়ে অশ্রু সংবরণ করে বসে রইল সেখানে। কাজী এসে বসলো তার পাশে। যখনই মাইশাকে কবুল বলতে বলা হলো, তৎক্ষণাৎ যেন হৃদয় ভেঙে চুরে আরও বেশি করে কান্না পেল তার। নিজেকে সামলানো সম্ভব হলো না, নিঃশব্দে কেঁদে ফেলল। ওর কাজিন ঈশিতা সান্ত্বনা দিতে ওর কাঁধে হাত রাখল, সাহস জোগালো। অতঃপর ধীরে সুস্থে সময় লাগিয়ে 3 বার কবুল বলল মাইশা, সাইন করে দিল কাবিননামায়। মাইশার কবুল বলতে যতক্ষণ সময় নিয়েছে নির্জন তার অর্ধেকও ব্যয় করেনি। নিয়ম মতো কাজী যা যা বলার ছিল বলেছে। পরপর কবুল বললে সেটাও স্বাভাবিকভাবেই বলেছে। কাবিননামার নির্জনের সাইন হওয়া মাত্র আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত হলো সেখানকার পরিবেশ। সাথে সরে গেল দুজনের মাঝের পর্দাটাও, মিষ্টির হিড়িক পড়ল সঙ্গে সঙ্গে। সকল ঝামেলা পেরিয়ে সম্পূর্ণ হলো নির্জন মাইশার বিবাহ। মাইশা এখনও যেন ঘরের মধ্যে আছে, বিশ্বাস করতে পারছে না কাল পর্যন্ত যাকে দুলাভাই বলার প্রস্তুতি নিচ্ছিল তারই বউ হয়ে বসে আছে, কিন্তু লোকটা বোধ হয় এখন পর্যন্ত তাকে ভালো করে দেখেওনি। অবশ্য দেখবেই কেন, বিয়েটা তো আর রাইসার সাথে হয়নি। বাবার বাড়িতে রাজকন্যা হয়ে থাকার সময়টা হুট করে শেষ হয়ে গেল। এত দ্রুত ও অনাকাঙ্ক্ষিত বিয়েটা মাইশার ধারণার বাইরে ছিল। বিদায়ের মুহূর্তে নিজের কান্নাগুলো আর আটকানোর চেষ্টা করল না সে। মা বাবাকে জড়িয়ে ধরে খুব কাঁদল। নাজনীনও কেঁদেছেন। শক্তপোক্ত ইমরান সাহেবের বউ মেয়ের মায়ের মতো গলা ছেড়ে কাঁদলেও চোখের অশ্রুকণা তার কান্নার প্রমাণস্বরূপ ছিল। তাদের দুটো মেয়েই বাবার বাড়ি ছেড়েছে। বাড়িটা মাতিয়ে রাখার মতো মানুষগুলো আর নেই। এখন বাড়িটাকে শূন্য শূন্য মনে হবে। মেয়ে বিদায়ের পর তাদের শূন্যতা যেন কোনো কিছু দিয়ে কাটার নয়। তোফায়েল সাহেব বন্ধুকে সান্ত্বনা দিয়ে বললেন, ভাই চিন্তা করিস না, আমার ঘরে কোনো মেয়ে নেই, তোর মেয়েকে আমি নিজের মেয়ের মতো করে রাখবো। আর কান্নার কি আছে, আমরা কি খুব দূরে আছি, কাছে পিঠেই তো। যখনই মেয়েকে দেখতে মন চাইবে আমার বাড়ি গিয়ে হাজির হবি। ইমরান সাহেব মাথা নাড়লেন। দেখতে চাইলেই মেয়ের কাছে যাওয়া সহজ, কিন্তু চোখের সামনে ছুটোছুটি করে বড় হওয়া মেয়েটাকে আগের রূপে দেখা কঠিন, যেটা হয়তো চাইলেও আর সম্ভব না। কাল বিয়ের কথা শোনার পর থেকে মাইশা চুপচাপ হয়ে গেছে। আগের মতো চঞ্চলতা খুঁজে পাচ্ছেন না মেয়ের ভেতরে। সবশেষে নির্জনের দিকে এগিয়ে গেলেন ইমরান। তার হাত দুখানা ধরে বললেন, বাবা, আমার মেয়েটাকে আমি অনেক আদরে বড় করেছি, একটু খেয়াল রেখো ওর। নির্জন প্রত্যুত্তরে বলল, এভাবে বলবেন না আঙ্কেল, আমি অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করব। আর মা বাবা তো মাইশাকে অনেক আদর করে, আমাদের বাড়িতে মাইশার কোনো সমস্যাই হবে না। নির্জনের এই কথায় ইমরান সাহেব সন্তুষ্ট হলেন। যাক, অন্তত এক মেয়ের জায়গায় অন্য মেয়ে দেয়াতে নির্জন রেগে নেই। ওনার বিশ্বাস একসাথে থাকলে মাইশা ঠিকই সবার সাথে মানিয়ে নিতে পারবে। ইমরান খুশি হলেও তোফায়েল বিরক্ত হলেন। বউয়ের কানের কাছে ফিসফিসে বললেন, শোনো তোমার ছেলের কথা, মা বাবা মাইশাকে আদর করে, তাই ও আমাদের বাড়িতে ভালো থাকবে। বউ তোর, তো দায়িত্ব তোর নেওয়া উচিত না? মা বাবা বাঁচবেই কদিন। নাজিয়া সূচক শব্দ করে বললেন, আহা থামো তো, ওদের বিয়েটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে, একটু মানিয়ে নিতে সময় লাগবে না? কিছুদিন পর ঠিক হয়ে যাবে, দেখে নিও।
কান্নাকাটির পর্ব শেষে যাওয়ার সময় ঘনিয়ে এলো। বরপক্ষের সাজানো গাড়িটায় পেছনের সিটে বসলো মাইশা আর নির্জন। সামনে শুধু ড্রাইভার, এছাড়া এই গাড়িতে কেউ ওঠেনি। চলতি রাস্তাতেও কান্নার তোপে বারবার নাক টানছে মাইশা। নির্জন কিছু বলছে না, কিন্তু চেষ্টা করেও বেশিক্ষণ নির্বিকার থাকতে পারল না। ড্রাইভারকে বলল সামনে থেকে টিস্যু বক্সটা দিতে। ড্রাইভার হুকুম তামিল করা মাত্রই নির্জন বক্স থেকে একটা টিস্যু বের করে মাইশার দিকে এগিয়ে দিল। মাইশা নির্জনের দিকে না তাকিয়ে টিস্যুটা নিল। এরপর চোখ আর নাক মুছে গ্লাস নামিয়ে বাইরে ফেলে দিল সেটাকে। ইতিমধ্যে 1 মিনিটও অতিক্রম হয়নি, মাইশা আবারও কান্না শুরু করেছে। নির্জন আবারও টিস্যু এগিয়ে দিতেই পূর্বের ঘটনার পুনরাবৃত্তি ঘটল। পরপর 4 বার একই ঘটনা ঘটতেই নির্জন ভুরু কুঁচকে তাকালো মাইশার দিকে। কান্নাকাটির কারণে কাজল লেপ্টে গেছে তার, সেটা নির্জনের নজরে পড়তেই সে বলল, আশ্চর্য, কেঁদে কেঁদে এখন মেকআপের সাথে আমার গাড়িটাও ভাসানোর প্ল্যান করছো নাকি? সারাদিনে এই প্রথম নির্জন মাইশাকে কিছু বলল। মাইশা ধমক হিসেবেই নিল সেটা। স্তম্ভিত হয়ে বসে রইল কিয়ৎক্ষণ। অতঃপর বেখেলে বোকার মতো বসে বলল, আমার চোখ থেকে তো বালতি ভরে ভরে পানি পড়ছে না যে আপনার গাড়ি ভেসে যাবে। একই দিনে ঘণ্টাখানেক সময়ের ব্যবধানে বিয়ে হয়ে গেল দুই বোনের। একজনের পুরো পরিবারের সামনে, আরেকজনের কাজী অফিসে। সেদিন বিকেলেই কয়েকজন বন্ধুবান্ধবকে সাক্ষী বানিয়ে বিয়ে করে নিল সাইমন আর রাইসা। মেয়ের খুশি দেখে ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য নিজের করে পেয়েছে, এর চেয়ে খুশির আর কি হতে পারে। বিয়ে শেষে সাইমনের এক বন্ধুর ফ্ল্যাটেই ফিরে এলো ওরা। রিশাদও বিয়ে করেছে, বছর খানেকও পার হয়নি। পুরো পরিবার গ্রামে থাকে বলে সে বউ নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকে। সেই ফ্ল্যাটের একটা রুমেই থাকার বন্দোবস্ত করলো রিশাদ। রিয়াদ আর স্টিফিয়া বাসরও সাজালো নিজের হাতে। নির্জনের বকায় মাইশা খুশি না হলেও তার কান্না থেমেছে। সামনে বসা ড্রাইভার জলিল মিয়াও বহু কষ্টে হাসি চেপে রেখেছে মাইশার কথাটায়। মাইশা ভয়ে মাথা নিচু করে চুপচাপ বসে আছে এখনো। এই মুহূর্তে নির্জন আবার বলল, মুখে মুখে জবাব দেওয়াটা কি তোমার স্বভাব? মাইশা মিনমিনি বলল, জবাব তো মুখ দিয়েই দেয়, কান বা চোখ দিয়ে তো জবাব দেওয়া যায় না। এবার আর জলিল মিয়ার পক্ষে হাসি আটকানো সম্ভব হলো না। সশব্দে হাসি বেরিয়ে এলো তার। পরক্ষণেই মিরর ভিউতে নির্জনকে চোখে পড়তেই থেমে গেল, মনোযোগ দিল গাড়ি চালানোতে। নির্জন পুনরায় ঘুরল মাইশার দিকে, কটমট করে বলল, তুমি না বললে? জানতামই না জবাব যে মুখ দিয়ে দিতে হয়, না হয় এতদিন তো আমি কান দিয়ে জবাব দিতাম। মাইশা বুঝেছে, এমন ভঙ্গিতে ঘাড় নেড়ে বলল, আচ্ছা। নির্জন বুঝলো এই মেয়ের সাথে কথা বাড়ানো বোকামি, মানুষের সামনে নিজেকে হাসির খোরাক বানানো। ঠিক এটাই হলো অল্প বয়সী বিয়ে করা বউয়ের অসুবিধা। নির্জনদের বাড়িতে সবাই ফিরে এসেছে সন্ধ্যার কিছু পরে। এরপরই মাতামাতি শুরু হলো নতুন বউকে নিয়ে। গভীর সম্পর্ক থাকা কিছু আত্মীয় স্বজন শুধু জানে রাইসার পরিবর্তে মাইশার সাথে বিয়ে হয়েছে নির্জনের। এছাড়া যারা রাইসাকে দেখেনি তারা ভেবেছে মাইশার সাথে বিয়ে ঠিক হয়েছিল নির্জনের। বিষয়টি নিয়ে যত বেশি জলঘোলা করা হবে তত বেশি মানসম্মান নিয়ে টানাটানি, এর চেয়ে চুপচাপ এড়িয়ে যাওয়াই শ্রেয়। তোফায়েল আগে থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বউয়ের সামনে যেন তার বোনকে নিয়ে কোনো প্রশ্ন করা না হয়। কটূক্তি তো অনেক দূরের ব্যাপার, তার হুঁশিয়ারি মেনে চুপ করে গেছে সব। মাইশার সামনে একটা শব্দ উচ্চারণ করেনি, এতে স্বস্তি পেয়েছে মেয়েটা। রাতে খাওয়া দাওয়ার পর সবার ফ্রি হতে হতে বেজে গেছে 12টা। নতুন বাড়ি, নতুন পরিবার, নতুন মানুষ, নতুন পরিবেশ, সব কিছু মিলিয়ে যে মাইশা ঘাবড়ে আছে সেটা ঠিক টের পেয়েছেন নাজিয়া। তাই তো আলাদাভাবে ওকে নিয়ে নিজ হাতে খাইয়ে দিয়েছেন রাতের খাবার। মাইশার খাওয়া শেষে বাকি মেহমানদারিতে নজর দিয়েছেন তিনি। বাসর ঘর সাজিয়ে 12:30 নাগাদ মাইশাকে আনা হলো নির্জনের রুমে। ভিন্ন ভিন্ন রঙের ফুলে সাজানো রুমটা দেখে এবার ওর নার্ভাসনেসের মাত্রা আরও বৃদ্ধি পেল। ঘামতে শুরু করলো মাইশা। নির্জনের কাজিন মিথিলা, শিউলি, ফাইজা বিভিন্ন কথা বলে স্বাভাবিক করতে চাইছে মাইশাকে। নির্জন রুমে আসার আগ পর্যন্ত মাইশাকে সঙ্গ দিল তারা। দরজার কাছাকাছি নির্জনের কণ্ঠস্বর পেতেই উঠে গেল সব কয়টা। বাসর ঘরের দরজা আটকে দিয়েই রইল। নির্জন এসে ওদের দেখাতে বলল, এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন তোরা? ফাইজা হেসে বলল, ভাইয়া আগে টাকা দাও, পরে বউয়ের কাছে যেতে দেব। নির্জন বিরক্তি প্রকাশ করে বলল, নিজের রুমে ঢোকার আগে টাকা দেব কেন? এটা কি কোনো পার্ক যে ঢোকার আগে টিকিট কাটতে হবে? তিন বোনে হতাশ হলো। শুদ্ধ ভাষায় নির্জনকে বোঝাতে উদ্যত হলো পরপর, ভাইয়া
এই রুমটা এখন থেকে শুধু তোমার রুম নয়, ভাবিরও রুম। আর আমরা অনেক কষ্ট করে বাসর ঘর সাজিয়েছি, এর জন্য আমাদের কিছু দেবে না? এটাই তো নিয়ম। নির্জন থুতনিতে বুড়ো আঙ্গুল বলে বলল, ও আই সি, তাহলে এই নিয়ম। আচ্ছা, কয় টাকা দিতে হবে? 10 টাকা নাকি 20 টাকা? মিথিলা, শিউলি আর ফাইজা মুখ চাওয়াচাই করলে একে অপরের। শিউলি মুখটা গোমড়া করে বলল, ভাইয়া, আমরা কষ্ট করে বাসরঘর সাজিয়েছি, এখন তার মজুরি চাইছি, ভিক্ষা নয়। 10-20 টাকা নয়, 10-20 হাজার টাকা দিতে হবে। নির্জন আকাশ থেকে পড়ার ভান ধরে বলল, 10-20 হাজার? এত টাকা এখন আমি কই পাবো? মিথিলা ঠোঁট উল্টে বলল, তা তো জানি না, টাকা দিতে পারলে ভেতরে ঢুকবে, নয়তো ছাদে গিয়ে ঘুমাও। তাদের তর্ক বিতর্কের মাঝে আরও কাজিনরা হাজির হলো সেখানে। নির্জনের পক্ষে হয়ে একজনও কথা বলেনি, অগত্যা হার মানতে হলো বেচারাকে। তার পকেট ভাঙিয়ে গুনে গুনে 12,000 টাকা আদায় করলো কাজিন পার্টি। এরপর রুমের দরজা খুলে দিয়ে নাচতে নাচতে চলে গেল সেখান থেকে। নির্জন রুমের ভেতরে ঢুকলো, দরজা বন্ধ করতে করতে বিড়বিড়িয়ে বলল, বাসরের নেই নাম নিশান, সেই বাসরঘরের জন্য আমার আবার পকেট থেকে নাম এতগুলো টাকা গচ্ছা গেল। ওকে দেখে বিছানার মাঝামাঝি বসে থাকা মাইশা এক প্রস্ত গুটিয়ে গেল। মরুভূমি হয়ে থাকা কণ্ঠনালী ভেজাতে ঢোক গিলতে লাগলো ঘন ঘন। মাইশার ঘাবড়ানোর মাত্রা বৃদ্ধি করতে যেন বিছানার ঠিক সামনে এসে বসল নির্জন। কয়েক মুহূর্ত সব চুপচাপ, কারো মুখেই কোনো শব্দ নেই। অধিক নীরবতায় হৃৎপিণ্ডের শব্দটাই শুনতে পাচ্ছে দুজনে। মাইশা বহু কষ্টে একবার ঘোমটার আড়াল থেকে চোখ তুলে তাকাল নির্জনের দিকে। পর মুহূর্তে স্পষ্ট উপলব্ধি করল নির্জনের ক্ষুরোধার দৃষ্টি, যেন চোখ দিয়েই ছুঁয়ে দিচ্ছে ওকে। আচ্ছা, নির্জন যদি এখন তার কাছে আসতে চায়, তাহলে মাইশা কি করবে? বাধা দিবে নাকি সম্মতি? মাইশার আকাশ কুসুম ভাবনায় পানি ঢেলে নির্জন রুক্ষ গলায় প্রশ্ন করল, তোমার এসএসসির রেজাল্ট যেন কি ছিল? ঘটনার আকস্মিকতায় মাইশার হৃৎপিণ্ড যেন স্বস্থান থেকে লাফিয়ে মেরে বেরিয়ে আসতে চাইল। বিভ্রান্তিতে মেয়ে বরের অপেক্ষা করেনি, নিজেই নিজের ঘোমটা খুলে ফেলেছে। চোখ দুটো মার্বেল সম বড় করে নির্জনের দিকে তাকাতেই সে বলল, কি হলো? মুখে মুখে জবাব দেওয়ার বেলায় তো উত্তর তোমার ঠোঁটের আগায় থাকে, আর এখন প্রশ্ন করছি তার উত্তর নেই। মাইশা চোখ সরিয়ে ফেলল নির্জনের দিক থেকে, এলোমেলো পল্লব ঝাপটে কম্পিত কণ্ঠে বলল, জি 4.82। নির্জন কপালে ভাঁজ ফেলে বলল, 4 পয়েন্ট? রেজাল্ট তো মোটামুটি। এসএসসিতে কি ছিল? মাইশা মিনমিনে বলল, জি 5 পয়েন্ট। নির্জন চিন্তিত হয়ে চুলে হাত বোলালো, বলল, 5 পয়েন্টের থেকে 4.82 এত ডাউনফল হলো কিভাবে? মাইশা কণ্ঠ নামিয়ে বলল, বাপের বাড়ি থেকে জামাই বাড়িতে ডাউনফল হয়ে গেছে, এর চেয়ে বড় ডাউনফল আর কিছুতেই নেই। নির্জন পরিষ্কার শুনতে পায়নি কথাটা, তাই নিশ্চিত হওয়ার জন্য পূর্ণবার শুধালো, কি বললে? মাইশা তস্ত্র বেগে মাথা নেড়ে বলল, না, বলছিলাম যে আমার এইচএসসির রেজাল্ট তো খারাপ হয়েছে, এখন কি আপনি আবার পরীক্ষা দেবেন? নির্জন ভেবে বলল, না, ভার্সিটিতে অ্যাডমিশন দিয়েছ, সেখানেই পড়ো, আবার ইন্টারে কি ভর্তি করা যায়? তখন লোকে বলবে নির্জন তালুকদারের বউ মাত্র ইন্টারে পড়ে, বাল্যবিবাহের মামলায় চলে যাবে ব্যাপারটা, থাক, দরকার নেই। মাইশা মুখ ফসকে বলে বসলো, আরে সমস্যা কি? কত বুড়ো লোকেই তো বাচ্চা কাচ্চা মেয়ে বিয়ে করে, তুমি আমাকে বুড়ো বলতে চাইছ? নির্জনের কথা শোনা মাত্রই মুখে হাত চাপলো মাইশা। টের পেল ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। ভেবেছিল শ্বশুরবাড়ি এসে মুখটা বন্ধ রাখবে, কারণ মুখ খুলে ভুলভাল কথা বেরিয়ে যায়, কিন্তু চাইলেও মাইশা নিজের স্বভাব সুলভ চঞ্চলতাটা আড়াল করতে পারছে না। সময় সময় প্রকাশ হয়ে যাচ্ছে নির্জনের সামনে। মাইশা নিজের পক্ষে ছাপাই দিতে চাইল না, আমি আসলে ওভাবে বলতে চাইনি, আমি। নির্জনকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে, থাক, আর বলতে হবে না, যাও গিয়ে ফ্রেশ হও। এত ভারী লেহেঙ্গা পরে সারাদিন বসে আসো, তোমরা মেয়েরা এত ভারী লেহেঙ্গা শাড়ি সাজগোজ সামলাও কিভাবে? ক্লান্ত হও না? মাইশা মাথা নেড়ে বলল, হ্যাঁ হয়তো, এই যে এখনই আমি ভীষণ ক্লান্ত, ফ্রেশ হয়ে এসে ঘুম দিব। নির্জন বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা নামো, এসো, আমি হেল্প করছি। ভারী লেহেঙ্গাটা সামলে নামতে গিয়ে কসরত করতে হচ্ছিল মাইশার। নির্জন সামলে নিল সেটা, গুছিয়ে নামতে সাহায্য করলো ওকে। এরপর মাইশা গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসলো, গায়ের গয়নাগুলো খুলতে রাখলো। সেগুলো খোলা হতে বিপদ ঘটলো। চুলের ক্লিপ খুলতে গিয়ে একটা ক্লিপ খোলার সময় একসাথে কয়েকটা চুলে টান পড়লো।
মৃদু স্বরে চেঁচিয়ে উঠল মাইশা। নির্জন এগিয়ে এলো তৎক্ষণাৎ, ব্যতিব্যস্ত হয়ে বলল, কি হয়েছে? মাইশা মাথা ডলতে ডলতে বলল, চুলের টান লেগেছে, ক্লিপগুলো খুলতে পারছি না। নির্জন বলল, চুলের ক্লিপও খুলতে পারো না তুমি? দাও আমি খুলে দিচ্ছি। নির্জন বলল ঠিকই। পর মুহূর্তে আবার মাইশার মাথার দিকে তাকিয়ে হা করে রইল। হতবাক হয়ে বললে, এত ক্লিপ? মার্কেটের সব ক্লিপ কি তোমার মাথাতেই লাগিয়ে ফেলেছ? মাইশা কাঁদো হয়ে বলল, এমনই করে ওরা। আর চুলে কি একটা স্প্রে দেয়, আরও নষ্ট হয়ে যায়। এখন ওর ক্লিপগুলো খুলে দিবে কে? আরে কান্নাকাটি করার কি আছে? বলেছি না আমি খুলে দিব। এখন চুপ করে বসে থাকো, নড়বে না একদম। ধমক খেয়ে শান্ত পুতুলের ন্যায় বসে রইল মাইশা। মনে মনে ভাবলো, আপু পালিয়ে একদম ভালো কাজ করেছে। নির্ঘাত টের পেয়ে গিয়েছিল এই লোকের স্বভাব, এই জন্য সাদা পান্ডাকে বিয়ে করেনি, কিন্তু ফাঁসিয়ে তো গিয়েছে আমাকে। আপু পালালেও আমাকে তো সংসার করতে হবে আর কথা শুনতে হবে। তার মনের ভাবনার আমূল পরিবর্তন ঘটে গেল কয়েক মুহূর্তের ব্যবধানে। আয়নায় প্রতিবিম্বে নির্জনের শতভাগ মনোযোগী মুখখানায় অনিমেষ তাকিয়ে রইল মাইশা। কি নিখুঁত যত্ন তার প্রত্যেকটা স্পর্শে। সম্পূর্ণ চেষ্টা যেন মাইশা ব্যথা না পায়। ধীরে সুস্থে সময় লাগিয়ে সবগুলো ক্লিপ খুলল নির্জন। কাজ শেষ হতে স্বস্তির নিঃশ্বাস ফেলে তারপর বলল, হয়ে গেছে, এবার এই পাখির বাসার মতো চুলগুলো আশ্রে ঠিকঠাক করো। মাইশা তীক্ষ্ণ কণ্ঠে চেঁচালো, আমার চুল পাখির বাসার মতো? নির্জন নিরুদ্বেগ স্বরে বলল, হ্যাঁ আপাতত তাই মনে হচ্ছে। আশ্রে ঠিক করে এগুলোকে, আমি গোসল করে আসছি। আর উত্তরের অপেক্ষা করে কে? চুলের ক্লিপ খুলে দিয়েছে এই ঢের, অনেক উপকার করে ফেলেছে বউয়ের। 1 মিনিটও না দাঁড়িয়ে কাপড় চাপড় নিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। নির্জন যতক্ষণ ওয়াশরুমে রইল, মাইশা সময় নিয়ে চুল আঁচড়ালো। এরপর মাইশাও একটা 3 পিস বের করে অপেক্ষা করতে লাগলো নির্জনের। নির্জন বের হতেই ও নিজেও ঢুকলো ওয়াশরুমে। গোসলের পর সারাদিনের ক্লান্তিটা যেন আরো বেশি করে জেঁকে ধরলো। হাই তুলতে তুলতে বিছানায় এসে বসলো মাইশা। নির্জন উপুর হয়ে শুয়ে আছে, ঘুমিয়ে গিয়েছে বোধহয়। মাইশা কোমল কণ্ঠে ডাক দিতে ভুল ধারণা ভাঙল। উঠে বসলো নির্জন। জিজ্ঞেস করলো, কি হয়েছে? মাইশা বলল, কোথায় ঘুমাবো আমি? নির্জন স্বাভাবিকভাবে বলল, স্টোর রুমে। মাইশার ঘুম উড়ে গেল। হতবিহ্বল হয়ে বলল, স্টোর রুমে? ওখানে কিভাবে ঘুমাবো আমি? জীবনে তো ঘুমাইনি। নির্জন প্রত্যুত্তরে বলল, আমার বিছানাটা যথেষ্ট বড় আছে মাইশা, দুজনের জায়গা হয়ে যাবে। তুমি ওই পাশে ঘুমাতে পারো, আর তাতেও যদি তোমার সমস্যা থাকে তো মাঝে বালিশ দিয়ে রাখো। মাইশা মিনমিন করে বলল, কিন্তু আমার তো ঘুম ভালো না। রাত্রে যদি আপনাকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দেই? জানেন এই ভাইয়ের আয়শা আপু আমার সাথে ঘুমাতে চাইতো না। নির্জন বিশেষ পাত্তা দিল না মাইশার এই কথায়। শুয়ে পড়ল নিজের জায়গায়। লম্বা হাই তুলে বলল, যদি একটুখানি সাইজের শরীর নিয়ে আমাকে ধাক্কা দেওয়ার এনার্জি তোমার থাকে তাহলে চেষ্টা করতে পারো, মনে হয় না সফল হবে। মাইশার মুখের উপর জবাব দেওয়ার পর আর বসে থাকেনি নির্জন। ওপাশ ফিরে তন্দ্রায় ডুব দিয়েছে। অন্যদিকে মাইশা বসে বসে দুশ্চিন্তা করছে, ঘর মধ্যে যদি কোনো আকাশ ঘটে যায়। এইভাবে মাইশা দুজনের মাঝে বালিশ দিয়ে যথেষ্ট দূরত্ব রেখে শুয়ে চোখ বুঝল। মনে মনে নিজেকে শাসালো, আজকে কোনোভাবে ঘুমের মধ্যে নড়াচড়া করা যাবে না। বিধিবাম সারাদিনের ক্লান্তিতে বিছানায় শুতেই ঘুমে তলিয়ে গেল মাইশা। এরপরে শুরু হলো তার নরণচরণ। ঘুরে গেল নির্জনের দিকে। নির্জন তখনও চিত হয়ে শুয়ে। কয়েক মুহূর্তে মাইশার হাত আশ্রে পড়ল নির্জনের মুখের ওপর। ঘুম ভেঙে তরাক করে লাফিয়ে উঠে বসল নির্জন। বিস্মিত হলো হঠাৎ আক্রমণে। আশেপাশে উৎসের খোঁজে তাকাতে মাইশার হাতখানা চোখে পড়ল। ঘটনা বুঝতে মাইশার হাত সরাতে উদ্যত হলো নির্জন। তার হাতটা নিজের হাতে নিতেই নজর গেল লম্বা তীক্ষ্ণ নখের দিকে। নির্জন সেটা দেখে বিড়বিড়িয়ে বলল, এটা মানুষের নখ নাকি কোনো রাক্ষসীর? ভাগ্যিস চোখে মুখে লাগেনি আমার, না হলে অবস্থা খারাপ হতো। নির্জন চেষ্টা করলো মাইশাকে একটু ঠিকঠাক করতে। এর মধ্যে মাইশা ঘুমন্ত অবস্থাতেই নির্জনের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিল। পরপর কোলবালিশ জড়িয়ে আবার স্তব্ধ। অতিরিক্ত নড়াচড়ার ফলে মাইশা বিছানার মাঝামাঝি এসে পড়েছে। একটু পর হয়তো নির্জনের জায়গাতেই চলে আসবে। নির্জন ঘুম ছেড়ে বসে বসে মাইশাকে দেখছে, ভাবছে ডাক দিবে কি দিবে না। শেষ পর্যন্ত উপায় না পেয়ে ডাকলো, মাইশা, এই মাইশা ওঠো। একবার দুবার পরপর 3বার ডাকার পর ধরফড়ি উঠে বসলো মাইশা। সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে বলল, কি হয়েছে? মাঝরাতে এইভাবে ডাকছেন কেন? নির্জন বিরক্তির স্বরে বলল, তুমি খাটের মাঝামাঝি চলে এসেছো মাইশা। এভাবে পুরো খাটে ঘুমের মধ্যে নাচানাচি করলে আমি ঘুমাবো কিভাবে?
কাঁচা ঘুম থেকে ডেকে তোলায় এমনিতেই মেজাজের ঠিক নেই মাইশার। প্রথমবার নির্জনের মুখের উপর তেরা উত্তর দিল, আমি তো আগেই বলেছি আমার ঘুম ভালো না। আপনি ঘুমাতে না পারলে অন্য কোথাও চলে যান, তবে আমার ঘুমে ডিস্টার্ব করবেন না, এটা আমার ভীষণ অপছন্দ। নির্জন হতবাক। সন্ধ্যা হতে মিয়ে থাকা বউয়ের কাছে এমন উত্তর সে আশা করেনি। ধাক্কাটা সামলে নিয়ে বলল, তুমি ঠিকঠাক নিজের জায়গায় ঘুমালেই পারো, তাহলেই তো আমার আর ডাকতে হয় না। মাইশা উঁচু আওয়াজে বলল, দরকার হলে ডাকবেন না, ঘুমাচ্ছি, ভালোভাবে ঘুমাতে দিন, অনেক টায়ার্ড আমি। নির্জনের আর সহ্য হলো না, দাঁতে দাঁত পিষে বলল, হ্যাঁ টায়ার্ড তো হবেই, বিয়ে তোমার একারই হয়েছে, আর আমি তো বাসায় ঘুমিয়েছিলাম। নিজে ঘুমিয়েছেন ভালো কথা, এখন আমার ঘুমে ডিস্টার্ব কেন করছেন? নিজে ঘুমান, নয়তো ছাদে গিয়ে হাঁটাহাঁটি করুন, আর আমাকে ঘুমাতে দিন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর আমারও। বলে মাইশা আবার শুয়ে পড়লো। বালিশ জড়িয়ে অন্য পাশে ফিরে নিচু আওয়াজে বলল, কি জ্বালা রে বাবা, বিয়ে করছি বলে কি শান্তি তো ঘুমাতে পারবো না? আসতে বললেই নির্জনের কানে কথাখানা ঠিকই পৌঁছেছে। সে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো মাইশার ওপর। মাইশা সেসবে পাত্তা দিল না, সে তো ঘুমানোর চেষ্টায় ব্যস্ত। কিছু সময় পরে মাইশার গভীর নিঃশ্বাসের শব্দ পেতেই নির্জন বুঝলো ও আবারও ঘুমিয়ে পড়েছে। তীব্র হতাশায় বিক্ষিপ্ত শ্বাস ফেল নির্জন। ভাবলো, আমার শান্তি নষ্ট করে বলে ও শান্তিতে ঘুমাতে পারছে না। মেয়ে মানুষ যে কত নাটক করতে পারে। অগত্যা ওভাবেই ঘুমাতে হলো নির্জনকে। মাঝে বালিশ রেখে একপাশে চেপে ঘুমিয়ে পড়ল। এভাবেই কাটলো তাদের বিবাহের প্রথম রাত। দুই বোনের দুই রকম জীবন শুরু। মাইশার থেকে ভিন্ন চিত্র রাইসার বেলায়। তারা ঝলমলে রাতে অন্যান্য বিবাহিত দম্পতির ন্যায় একটা স্বাভাবিক রাত্রি পার করল সাইমন রাইসা। প্রেমী যুগলের একে অপরের কাছে পাওয়ার অকৃত্রিম টান, ভালোবাসার মানুষের জীবনসঙ্গী হওয়ার বিচিত্র সুখ আর আনন্দে পরিপূর্ণ রাইসার মন। পরদিন সকালবেলা উঠেই গোসল সেরে রুম থেকে বের হলো রাইসা। ফিহা তখন নাস্তা বানানোর জন্য রান্নাঘরে ঢুকেছে। সদ্য স্নাত রাইসার মুখটা দেখে মুচকে আসলো, বলল, শুভ সকাল রাইসা, ঘুম ভালো হয়েছে তো? লজ্জা পেয়ে মাথা নিয়ে ফেলল রাইসা। উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। ফিয়ার সাথে রান্নাঘরে ঢুকে বলল, শুভ সকাল, কোনো হেল্প লাগলে বলো, আমি করে দেই। ফিয়া প্রত্যুত্তরে জানালো, আরে থাক থাক, তুমি নতুন বউ, এত কাজ দেখাতে হবে না, আমি করে নিচ্ছি। একা হাতে কতটুকু করবে তুমি? কি যে বলো, প্রতিদিনে তো করি। রিয়াদ অফিসে যাওয়ার সময় লাঞ্চটাও নিয়ে যায়, তাই সব রান্নাবান্না সকালেই করে রাখতে হয়। তারপর সারাদিন আমি বেকার, একা একা আর কতক্ষণ। ভালো হয়েছে তুমি এসেছো, এখন একসাথে বসে আড্ডা দিতে পারবো। রাইসা স্মিত হাসলো, পর মুহূর্তে আবারও মন খারাপ করে বলল, কিন্তু সাইমনের পরিবার, ওনারা তো আমাদের বিয়ের কথা জানে না, আর জানলেও কি মেনে নিবে? ফিহা সান্ত্বনা দিয়ে বলল, নেবে না মানে? তোমার মতো মিষ্টি মেয়েকে কেউ পুত্রবধূ করার সুযোগ হাতছাড়া করবে? কটা দিন যেতে দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। রাইসা মাথা নাড়ল। হাজারবার মনকে বোঝালো, কাজ হচ্ছে না, কোথাও না কোথাও একটা কিন্তু থেকে যাচ্ছে। রাইসাকে চুপ দেখে ফিহা আবারও বলল, আচ্ছা সাইমন ভাইয়া অফিসে যাবে না? সবে তো নতুন চাকরি হলো, এখন তো চাইলেও ছুটি কাটাতে পারবে না। খেয়াল আসতেই রাইসা অপ্রস্তুত হলো, বলল, ইস, খেয়ালই ছিল না আমার, যাই ডেকে দেই ওকে। রাইসার কয়েকবার ডাকার পর সাইমন বিছানা ছাড়লো, গিয়ে ফ্রেশ হয়ে রেডি হলো অফিসে যাওয়ার জন্য। সদ্য একটা ব্যাংকে চাকরি পেয়েছে সে, নতুন বউ নিয়ে ছুটি কাটানোর অবকাশ নেই, যেতেই হবে অফিসে। সাইমন রেডি হতেই রুমে ঢুকলো। রাইসা জিজ্ঞেস করলো, হয়েছে তোমার? হলে আসো। ফিহা আপু নাস্তা দিয়েছে টেবিলে। সাইমন শুনল না পুরোটা। রাইসাকে কাছে টেনে জড়িয়ে ধরলো নিজের সাথে, ওর ঘাড়ে মুখ ডুবে বলল, আজ অফিসে আর নাস্তা কোনো কিছুরই মুড হচ্ছে না। রাইসা দুষ্টুমি করে বলল, কেন গো? সাইমন জবাব দিল, কাল ঘুমাতে দাও নিজে, তাই ভুরু কুচকালো। রাইসা বলল, আমি ঘুমাতে দিইনি নাকি তুমি? একদম মিথ্যে বলবে না, বলে দিচ্ছি। সাইমন উত্তর দেওয়ার জন্য মুখ খুলতেই ফিহার ডাক পড়ল। দ্রুত বেরিয়ে ডাইনিং রুমে হাজির হলো দুজনে। চারজন নাস্তা করতে বসলো একসাথে। বাড়ি থেকে আসা বাতাসে জানালার পর্দা দুলছে, সূর্যের আলো সোজাসুজি পড়ছে নির্জনের খাটের ওপর। মাইশার মুখে রোদের তাপ পড়তে চেহারা কুঁচকে ফেলল সে। বেশিক্ষণ ঘুমানো আর সম্ভব হলো না, আড়মোড়া ভেঙে উঠে বসলো বিছানায়। মাইশা পাশে তাকে দেখল নির্জন নেই, ভেবে নিল হয়তো সকাল সকাল হাঁটতে গেছে। নির্ঘাত এসবের কারণেই লোকটা এত ফিটফাট। এসব ভাবার ফাঁকে চোখ ডলতে ডলতে ঘড়ির দিকে তাকালো মাইশা। ঘড়ির কাঁটা 9টার ঘরে দেখে চোখ বড় বড় হয়ে গেল তার। হাউতাস করে বলল, হায় আল্লাহ, শ্বশুরবাড়িতে প্রথম দিন এত বেলা করে উঠলাম আমি,
আর কেউ ডাকও দিল না। এই সাদা পান্ডাটা কই? একটু আমাকে ডেকে বাইরে গেলে কি হতো? সাদা পান্ডা এটা আবার কে? মাইশার আহাজারি চলাকালীন কফির মগ হাতে রুমে ঢুকলো নির্জন। এমন অদ্ভুত সম্বোধনটা শুনে জিজ্ঞেস না করে থাকতে পারল না। নির্জনের কণ্ঠস্বর পেয়ে মাইশা থম মেরে গেল। কোনো উত্তর না পেয়ে আমতা আমতা করে বলল, শেষমেশ বলল, আপনি গিয়েছিলেন কই? সকালবেলা আমাকে একটু ডেকে দিলেন না কেন? ডাকলে তুমি যে মেজাজ দেখাও, এই জন্যই ডাকিনি। মাইশা তস্ত্র বেগে নামলো বিছানা থেকে। চসূচক শব্দ করে বলল, আপনাকে দিয়ে কোনো কাজ হবে না। এরপর নিজে দ্রুত ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। আধা ঘন্টা পর একেবারে প্রস্তুত হয়ে নিচে নামলো মাইশা। দেরি করে ওঠায় চেহারায় ধরে রাখলো অনুতপ্ততার ছাপ। নাজিয়া ওকে দেখা মাত্র বললেন, ঘুম হয়েছে তোমার? মুখ ধুয়েছ, নাস্তা দেব? নাজিয়ার আন্তরিক আচরণে মাইশার ইতস্ততা কমে গেল। খুশি হয়ে মাথা নাড়ল। বাড়িতে এখন অনেক অতিথি উপস্থিত আছে। সকলের নাস্তা খাওয়া এখনো শেষ হয়নি। নাজিয়া ভালো করেই জানেন সবার মাঝখানে মাইশা ঠিকঠাক খেতে পারবে না, তাই নিজে দাঁড়িয়ে থেকে খাওয়ালেন ওকে। শাশুড়ি এত আদর যত্ন পেয়ে মাইশা আবেগ আপ্লুত হলো। মনে মনে ভাবলো, জামাই হোক যেমন তেমন, শ্বশুর আমার মনের মতন। সকলের নাস্তা শেষ হতেই সবার ছুটোছুটি শুরু হলো রিসিপশনের অনুষ্ঠান নিয়ে। দুপুরের আয়োজন তাই 1টার মধ্যে তৈরি হয়ে ভেন্যুতে থাকতে হবে। বোনের বিয়ে অবধি মাইশার কাছে প্রত্যেকটা আনুষ্ঠানিকতা আনন্দের মনে হচ্ছিল। যখনই সেটা নিজের বিয়েতে পরিবর্তিত হলো, অমনি সব আনন্দ ফুস। এখন শুধু পুতুলের মতো চুপচাপ বসে বসে সব দেখা ছাড়া কোনো কাজ নেই। এভাবেই কেটে গেল আনুষ্ঠানিকতার পালা। 2-3 দিনের মধ্যে মেহমানরাও একে একে চলে গেল। খালি হয়ে গেল পুরো বাড়ি। শুরু হলো সবার স্বাভাবিক জীবন। ইতিমধ্যে কেটে গেছে একটা সপ্তাহ। জীবন বহমান নিজের গতিতে। রাইসা সাইমনের ছোট্ট সংসার চলছে সুন্দর মতো। মাঝে মাঝে সাইমন নিজের বাড়িতেও যায়। তার বাবা মা এখন রাইসার কথা কিছুই জানে না, তাই ছেলে চাকরি পেয়েছে ভেবে তার বিয়ে দেওয়ার চিন্তা করছে আয়েশা। সাইমনও মায়ের ইচ্ছার কোনো প্রতিবাদ করেনি। অন্যদিকে ভার্সিটির ক্লাস শুরু হয়েছে মাইশার। আগামীকাল থেকে ক্লাসে যাবে কি না ভাবছে মাইশা। কিছুদিন আগে তার বান্ধবী অর্ণির বিয়ে হয়েছে। অর্ণির বর তাকে আর পড়াশোনা করাবে না, তাই মাইশা ভাবছে নির্জন কি তাকে পড়াশোনা করাবে। অবশ্য না করালেই সে খুশি। মাইশার ভাবনার মাঝে রুমে ঢুকলো নির্জন। অফিস থেকে মাত্র ফিরেছে সে। রুমে ঢুকে নির্জন জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে ঢুকলো ওয়াশরুমে। বের হয়েও দেখলো মাইশা একইভাবে বিছানার মাঝখানে বসে তাকে আছে। তারই দিকে নির্জন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আশ্রাতে আশ্রাতে বলল, কিছু বলবে? নড়েচড়ে বসলো মাইশা ইতস্তত করে বলল, হ্যাঁ আসলে বলতে চাচ্ছিলাম। মাইশাকে কথা সম্পূর্ণ করার সুযোগ দিল না নির্জন। বলে ফেলল, তোমার না ভার্সিটির ক্লাস শুরু হয়েছে, যাবে কবে থেকে? অনুষ্ঠান তো সব শেষ, এবার পড়াশোনা শুরু করো। মাইশা হতাশ হয়ে বলল, ভার্সিটি যাব আমি? নির্জন চিরুনি রেখে ঘুরলো মাইশার দিকে, ভুরু কুঁচকে বলল, তো কোথায় যাবি? স্কুলে? মাইশা মাথা নেড়ে বলল, না ভার্সিটিতেই যাব। কাল থেকে যাব তাহলে? নির্জন প্রত্যুত্তর করলো, হ্যাঁ কাল বেলা পর্যন্ত ঘুমিয়ে সময় নষ্ট করবে না। সকাল সকাল উঠে রেডি হবে, আমি অফিসে যাওয়ার জন্য ড্রপ করে যাব। রাত্রিবেলা ঘুমানোর সময় প্রতিদিনকার ন্যায় মাঝে বালিশ দিয়ে দুই পাশে শুয়েছে দুজন। মাইশা ইতিমধ্যে নিজেকে শুধরানোর অনেক চেষ্টা করেছে, তাও হাত পা ছোড়াছুড়ি ঠিকই হয়ে যায়। আচমকা কোণে ভর দিয়ে আতশোয়া হলো মাইশা। নির্জনকে ডেকে বলো, শুনুন। নির্জন ঘুরলো, উত্তর দিল, হ্যাঁ বলো। ওই দিন আপনি আমার এসএসসির রেজাল্ট জিজ্ঞেস করেছিলেন, আজ আমি জিজ্ঞেস করি আপনার রেজাল্ট কী ছিল? মাঝরাত্রিতে এসব খেজুরে আলাপের কারণে নির্জন খানিক বিরক্ত হলো, তবে সেটা ভাবভঙ্গিতে প্রকাশ করলো না। ভালোভাবে উত্তর দিল, 5 পয়েন্ট। কেন? মাইশা নাক সিটকে বলল, অনলি 5 পয়েন্ট? গোল্ডেন পাননি? নির্জনের ভাবাবেগ হলো না, বলল, না A+ এসেছে, গোল্ডেন আসেনি। মাইশা পূর্বের ন্যায় প্রতিক্রিয়া দিয়ে বলল, বাহ, আপনি না তো এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাহলে গোল্ডেন আসলো না কেন? সায়েন্সের সাবজেক্ট বেশি কঠিন, তাই না? আমি জানতাম, এজন্য এসব ফালতু সাবজেক্ট নেইনি। নির্জন চসূচক শব্দ করে বলল, অনেক ভালো করেছ। এখন এটা বলো, তুমি এত রাতে এসব নিয়ে গবেষণা করতে বসেছো কেন? মাইশা জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, আপনি ডক্টর? না। আপনি ইঞ্জিনিয়ার? না। তাহলে কোনো সায়েন্টিস্ট? এ পর্যায়ে নির্জন বিরক্তি চাপা দিতে পারল না, সোজা উঠে বসে ধমক দিল, এমন যুক্তিহীন প্রশ্ন কেন করছো? যেন তুমি জানোই না আমি কি করি। মাইশা নিজের পক্ষে ছাপাই দিল, না না সেরকম কিছু না, আমি তো জানি আপনি ফ্যামিলি বিজনেস সামলান,
আমার কথা হচ্ছে, যদি আপনার ফ্যামিলি বিজনেসেই ঢোকার ছিল তাহলে সায়েন্স পড়ে এত ভালো রেজাল্ট করে লাভ কী হলো? ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট কিছুই হতে পারলেন না। শেষোক্ত কথাটা আফসোস ঝরে ঝরে পড়ল মাইশার কণ্ঠস্বরে। নির্জন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার মতো তোমার যুক্তিগুলো বেতাল। মাইশা চেঁচিয়ে বলল, আপনি আমায় বেতাল বললেন? নির্জন অবলীলে বলে দিল, যে মানুষের ঘুমের মধ্যে হাত পা কই থাকে, পা কই থাকে, ও নিজে থাকে কই, এটাই জানে না, তাকে বেতাল ছাড়া কি বলবো? মিষ্টি রৌদ্র ঘরে প্রবেশ করছে জানালা গলে, সাথে সকালের স্নিগ্ধ বাতাস। আরামে গায়ের কাঁথা আর একটু টেনে নিল। নিদ্রায় ডুবল মাইশা। নির্জন গোসল সেরে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল মাইশা ঘুমে ডুবে আছে। নির্জন গোসল করতে যাওয়ার আগে মাইশাকে ডেকে গিয়েছে। সে উঠছে করেও এখনও বিছানায় লেপ্টে। এইরকম ঘুমে ডুবে থাকলে ওকে ডাকতে গিয়ে নির্ঘাত নির্জনের দেরি হয়ে যাবে। নির্জন হাজির হলো ঠিক মাইশার পাশে। কর্কশ কণ্ঠে ডাক দিল, এই বেতাল মহিলা, ওঠো ঘুম থেকে। তুমি না বলে সকাল সকাল ঘুম থেকে ওঠো? মাইশা বিরক্ত হয়ে নড়েচড়ে বলল, সরেন তো সামনে থেকে, একটু শান্তিতে ঘুমাতে দিন আমায়। নির্জন তীক্ষ্ণ নজরে চেয়ে রইল কিয়ৎক্ষণ, তবে ডাকতে গিয়ে সময় নষ্ট করলো না। বেড সাইডের টেবিলে রাখা এক গ্লাস পানি নিয়ে সোজা ঢেলে দিল মাইশার মুখে। দয়ামা করল না একটু। ধরফড়ি উঠে বসলো মাইশা। আকস্মিক আক্রমণ সামলাতে বেশ বেগ পেতে হলো তাকে। মিনিটখানেক পর চোখ মুখ মুছে লম্বা শ্বাস নিয়ে তাকালো নির্জনের দিকে। কটমট করে বলল, সমস্যা কি? পানি বেশি হয়ে গেছে যে সাত সকালে আমার মাথায় ঢালতে এসেছেন? নির্জন প্রত্যুত্তরে বলল, তুমি না আজ ভার্সিটিতে যাবে? এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে যাবে, নাকি স্বপ্নের মধ্যে অলরেডি ক্লাস করে চলে এসেছো? আমার ক্লাস আমি করে চলে এসেছি, এবার আপনি গিয়ে ক্লাস করুন, বয়স শেষ। সমস্যা নেই, আজকাল বুড়োদেরও পড়াশোনার ব্যবস্থা আছে। মাইশা! নির্জনের চিৎকারে মাইশা থতমত খেয়ে বলল, জি, উল্টাপাল্টা কথা একদম বলবে না, সোজা গিয়ে ফ্রেশ হও এখন। ভালমের মতো মাথা নাড়ল মাইশা। পরপর উঠে গুটিসুটি পায়ে হাঁটা ধরল ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে। মাইশা নিজের শাশুড়ির কাছে শুনেছে বউয়ের কম বয়স হওয়ায় নির্জন বিয়েই করতে যাচ্ছিল। তাদের বয়সের পার্থক্য 9 বছর। এটা নিয়ে নির্জনের গাইগুই মাইশার একদমই পছন্দ হয়নি, তাই শুরু করেছে বুড়ো বলে খাপানো। অন্যদিকে রাইসা মাইশার থেকে 4 বছরের বড়, সেই হিসেবে মাইশা এখন অনেকটাই ছোট। পরিস্থিতির চাপে না পড়লে ইমরান সাহেব এত দ্রুত মাইশাকে বিয়ে দিতেন না। মেয়েকে বড় করেছেন আদর আহ্লাদে, সংসার জ্ঞান এখন তেমন হয়নি। নাজিয়াও এই নিয়ে কোনো চাপ দেন না, পুত্রবধূকে চলতে দিচ্ছেন নিজের মতো। নির্জন সোফায় বসে অপেক্ষা করছে মাইশার খাওয়া শেষ হওয়ার। মেয়ে এখানেও ধীর গতির। নির্জনের খাওয়া শেষ অনেক আগেই। বেশ অনেকটা সময় পরে মাইশার খাওয়া শেষ হতে এলো। নির্জনের কাছে বলল, আমি রেডি, চলুন চলুন। তুমি কাল সকালে আরও 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠবে। তোমার খেতে যেই সময় লাগে ততক্ষণে আমি বসে থাকতে পারবো না। নির্জনের প্রশ্নের জবাবে মাইশা নিষ্পাপ স্বরে বলল, কেন? বেশিক্ষণ বসে থাকতে কোমরে সমস্যা হয়? নির্জন রেগেমেগে বেরিয়ে গেল সেখান থেকে। জানে মাইশার প্রশ্নের উত্তর দিলে কথায় কথা বাড়বে। সাধারণত নির্জন কখনো ড্রাইভার নিয়ে যায় না, সে একাই যথেষ্ট। আজকে আবার সাথে যোগ হয়েছে মাইশা। নির্জনের সম্পূর্ণ মনোযোগ রাস্তাতে, মাইশার মনোযোগ ক্ষণে ক্ষণে নির্জনের ওপর পড়ছে। বাইরে তাকাচ্ছে, আবার একটু পরপর নির্জনের দিকে তাকাচ্ছে। বেশিক্ষণ চুপ থাকা মাইশার ধাতে নেই। কিছু সময় চুপচাপ থেকে একটা প্রসঙ্গ বের করে খোঁজে। জিজ্ঞেস করল, আচ্ছা আপনি আমার সাথে তো কম কথা বলেন কেন? বেশি কথা বলা উচিত। তা তুমি বেশি কথা বলতে কি বোঝাতে চাও? তোমার মতো বেতাল কথাবার্তা বলা উচিত। মাইশা উত্তর দিল না, অপমান বোধ করে মুখটা ঘুরিয়ে নিল নির্জনের দিক থেকে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে বিড়বিড়ালো, সারাক্ষণ বেতাল বেতাল করতে থাকবে? এত বেতাল বেতাল করলে তোমার মাথায় তাল পড়বে, সাদা পান্ডা কথাকার। নির্জন ওর ফিসফিসানি শুনে বলেই ফেললো, কিছু বলছো? মাইশা দীর্ঘশ্বাস ফেলে বলল, বলার মতো আর কি আছে? যা বলি তাতেই তো দোষ। তোমার ভার্সিটি এসে গেছে, নামো। ভাবনার তালে মাইশা এতক্ষণে খেয়ালই করেনি। হুশে আসতে গাড়ির দরজা খুলে নেমে পড়ল। বিদায় সম্ভাষণও জানালো না নির্জনকে। প্রাঙ্গণে 2 বান্ধবীর দেখা পেতে মুখ ঝামটা মেরে হাঁটা ধরল সামনে। নির্জন বিশেষ পাত্তা দিল না, গাড়ি ছুটিয়ে চলে গেল অফিসের উদ্দেশ্যে। সাথীও তুবা মাইশার 2 বান্ধবী। কলেজে থাকাকালীন ওদের বন্ধুর সংখ্যা আরও বেশি ছিল, কিন্তু একই ভার্সিটিতে চান্স পেয়েছে এই 3 জনই। আর সৌভাগ্যক্রমে রাইসাও এখানেই পড়াশোনা করছে। ভার্সিটির মূল ফটকের বাইরে নির্জনের গাড়ি থেকে মাইশাকে নামতে দেখেছে সাথী।
তাই মাইশা কাছে আসা মাত্রই সন্দিহানা জিজ্ঞেস করলো, কিরে, কোন ছেলের সাথে এলি তুই? আবার প্রেম টেম করছিস নাকি? মাইশা মুখ বাঁকিয়ে উত্তর দিল, না রে, প্রেম নয়, বিয়ে হয়েছে। আর গাড়ির ভেতরে থাকা মহামান্য আমার জামাই হয়। সাথী যেন আকাশ থেকে পড়লো বিস্ফোরিত নেত্রে চেয়ে বলল, কি বলিস এসব? মজা করছিস আমাদের সাথে? তোর বিয়ে কখন, কিভাবে? মাইশা ঠোঁট উল্টে বলল, এই তো সপ্তাহখানেক আগে হয়েছে। কিভাবে হয়েছে তা আমি নিজেও জানি না, শুধু জানি বিয়ে হয়ে গেছে। তবু এখনো বিশ্বাস করে উঠতে পারেনি। ভেবেছে মাইশা মজা করেছে। সে নিশ্চিত হয়ে শুধালো, কিন্তু বিয়ে তো তোর বড় বোনের ছিল, তাহলে তোর বিয়ে কি করে? আলতু ফালতু কথা বলে বোকা বানানোর চেষ্টা করছিস আমাদের। মাইশা কপাল চাপড়ে বলল, না রে ভাই, আসলে বিয়ে হয়ে গেছে। আপুর বদলে আমার বিয়ে হয়েছে। সাথী প্রশ্ন করলো, তোর আপুর বদলে তোর? কিন্তু কেন? এই পর্যায়ে দমে গেল মাইশা। উত্তর দিতে ইতস্তত করলো, তবে সত্যিটা না বলে উপায় নেই। বাধ্য হয়ে শেষমেশ বিয়ের আগের রাতেই আপু পালিয়ে গিয়েছে। এই জন্য আপুর বদলে আমাকে বিয়ে করতে হয়েছে। নির্জন তালুকদারের সাথে বিয়ে হয়েছে আমার। আর আপুর বিয়েটা যে কার সাথে হয়েছে তা আমি জানি না। সাথীও তুবা হতভম্ব হলো, বিস্ময় সমেত বলল, তাহলে রাইসা আপু কার সাথে পালালো ও? কিছু একটা মনে পড়তে আশপাশে তাকালো মাইশা উৎকণ্ঠিত গলায় বলল, জানি না, তবে আপুর ফ্রেন্ডরা নিশ্চয়ই জানবে। 4th ইয়ারের ইকোনমিক্স ডিপার্টমেন্টের ক্লাস আছে আজ। তবে কিছুক্ষণ ভেবে বলল, আছে মনে হয়, চল ডিপার্টমেন্টে গিয়ে খোঁজ লাগাই। কথা শেষেই ছুট লাগালো। 3 বান্ধবী খুঁজে বের করলো 4th ইয়ারের ক্লাসটা। রাইসার কয়েকটা বান্ধবীকে চেনেই মাইশা চেনে, সেই পরিচিত কাজেই লাগালো এবার। অল্প সময়ের মাঝে আফরা নিজে এসে হাজির হলো মাইশার সামনে। সৌজন্যমূলক হেসে বলল, আরে মাইশা তুমি? আফরাকে দেখা মাত্রই খুশি হয়ে গেল মাইশা। ডেকে ভিড় থেকে সরিয়ে নিয়ে গেল একপাশে। মিষ্টি হেসে বলল, আপু, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আফরা উত্তর দিলে, হ্যাঁ বলো। রাইসা কই আপু? সোজাসুজি প্রশ্নটায় থতমত খেয়ে গেল আফরা। আমতা আমতা করে বলল, রাইসা ও ওর খবর আমি কি করে জানবো? মাইশা আত্মবিশ্বাসের সাথে বলল, কিন্তু তোমার তো আপুর সাথে খুব ভালো সম্পর্ক ছিল, তাহলে তুমি জানবে না কেন? আচ্ছা আমি বলি, আপু বিয়ের আগের দিন পালিয়ে গেছে, আর বান্ধবী হওয়ার সুবাদে তুমি নিশ্চয়ই আপুর খবর জানবে। তো বলো আপু কই আছে? আর কিছু হোক না হোক, অন্তত এটা তো জানতে কার সাথে আপুর প্রেম ছিল। আফরা জেদ দেখে বলল, আমি সত্যি বলছি মাইশা, রাইসার কোনো খবর আমি জানি না। 1 মিনিট, তোমাকে কি তোমার বাবা পাঠিয়েছে আমার কাছে রাইসার খোঁজ নেওয়ার জন্য? মৃদু হাসলো মাইশা, প্রদুত্তরে বলল, তোমার ধারণা ভুল। বাবা এখনো আপুর উপর রেগে আছে। বাবা আদৌ আপুর খোঁজ লাগাবে কিনা আমি জানি না, কিন্তু আমি আপুকে খুঁজে বের করতে চাই। এই দেশ ছেড়ে তো আর যায়নি। আফরা বলল, এত খোঁজার শখ থাকলে অন্য কোথাও গিয়ে জিজ্ঞেস করো, আমার কাছে কোনো উত্তর পাবে না। আমি আসলেই জানতাম না রাইসা পালিয়ে গেছে। সেটা আমরাও জানতাম না। আপাতত তুমি জানো, যা জানো সেটাই বলো আমাদের। তপ্ত শ্বাস ঝাড়লো আফরা। বুঝলো মেজাজ দেখে কিছুই হবে না, তাই ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করলো, দেখো মাইশা, জেদ ধরে কোনো লাভ হবে না। আমি রাইসার খবর জানি না। ও নিজের প্রেমিক ছেড়ে অন্য কাউকে বিয়ে করছে। এই ব্যাপারটা নিয়ে আমার খটকা ছিল, কিন্তু শেষ পর্যন্ত যে ও পালিয়ে যাবে এটা ধারণা করতে পারিনি। মাইশা বলল, এটাই তো পয়েন্ট। তুমি ভেবেছো আপু কেন নিজের প্রেমিক ছেড়ে অন্যকে বিয়ে করবে? তার মানে তুমি জানতে আপুর প্রেম ছিল, কার সাথে ছিল এটা নিশ্চয়ই জানতে। এবার বলে দাও আমাদের। কথার জালে ফেসে কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না আফরা। শেষবারের মতো বাঁচার চেষ্টা করলো, আমি যে জানি না। কেমন আপু, এটা কমন সেন্সের ব্যাপার। বান্ধবী প্রেম করলে অপর বান্ধবী তো জানবেই। এখন আবার অস্বীকার করে বসো না যে আপু তোমার ফ্রেন্ড না। আফরা চোখ বুজে 2 আঙ্গুলে কপাল ঘষল। শেষমেশ পরাজয় মেনে নিয়ে বলে, হ্যাঁ আমি জানি কার সাথে রাইসার প্রেম ছিল। সাইমন নামে একটা ছেলের সাথে, এর বেশি আর কিছু জানি না। ওদের পরিচয় কিভাবে হয়েছে? এই ভার্সিটিতেই সাইমন ভাইয়া কিছু মাস আগে থেকে এই ভার্সিটি থেকে মাস্টার্স পাশ করে বেরিয়েছে, ব্যাস এতটুকুই আমার জানার দৌড়। বিশ্বাস করো আর কিছু জানি না আমি। মাইশা ভুরুজুগুল কুচকে তাকালো, বলল, শুরু থেকে কিছু জানো না বলে শেষে এত কিছু স্বীকার করলে, এখন কিভাবে বিশ্বাস করি বলো? আফরা প্রতিবেদে সুরে বলল, মাইশা ট্রাস্ট মি, বর্তমানে রাইসা কই আছে, কেমন আছে কিছুই জানি না আমি। যা জানার ছিল বলে দিয়েছি, এবার কি করবে সেটা তোমার ব্যাপার। মাইশা আন্তরিক হেসে বলল, যা বলছো তাতে অনেক উপকার হয়েছে আপু, অসংখ্য ধন্যবাদ। এবার যেতে পারো। হাফ ছেড়ে বাঁচল আফরা। বিদায় জানিয়ে চলে গেল সেখান থেকে। অন্যদিকে বিরক্ত হলো রাইসার ওপর। সে পালানোর আগে বন্ধুদের কাউকেও জানায়নি। হুট করে সিদ্ধান্ত নিয়েছে দুজন। এরপর আর কারো ফোনও রিসিভ করেনি, যার কারণে সবাই ক্ষেপে রয়েছে রাইসার ওপরে।
আপনার চোখের আড়াল হতেই নিজেদের ক্লাসের পথে হাঁটা দিল তিন বান্ধবী। সাথী বলল, ভাই তুই যেভাবে জেরা শুরু করেছিলি আপনার আপু সর মানেনি, এই ঢের। সর মারবে কেন? আমি কি কিছু ভুল বলেছি নাকি ওদের প্রেমের খবর জানতে গিয়েছি? নিজের বোনের খবরই তো জানতে গিয়েছিলাম, তাতে দোষ কোথায়? তুমি ঘন ঘন মাথা নেড়ে বলল, তোমা কোনো দোষ নেই, কিন্তু তুই রাইসাপুর খোঁজ নিতে এত উঠে পড়ে লেগেছিস কেন? মাইশা জিভে ঠোঁট ভিজিয়ে বলল, দেখতেছে আপু কার সাথে আছে, কেমন আছে, সুখে আছে কিনা। কিন্তু এই সাইমন, তার ব্যাপারে কিছুই জানা নেই আমাদের, খুঁজে বের করি কি করে? সাথী উত্তর দিল, সহজ সমাধান, তোর জামাইকে বল, দেখ কিছু হেল্প করে কিনা। সঙ্গে সঙ্গে আতকে উঠল মাইশা, বলল, মা গো, কার কথা বলছিস তুই? ওনাকে বললে বলবে বেতাল মহিলা অন্যের তাল খুঁজতে গেছে।